হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি ক্যাটো কিটো চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ওজন না বাড়ার পেছনে 5টি কারণ। দেখুন, আমাদের সবার মনের মধ্যে কিন্তু একটা দুশ্চিন্তা থাকে, একটা চিন্তা থাকে বা একটা কমপ্লেইন থাকে যে কেন আমার বাচ্চার ওজনটা সঠিকভাবে বাড়ছে না। যথেষ্ট পরিমাণে খাওয়ানো হচ্ছে কিন্তু তারপরও কেন বাড়ছে না। তো বাচ্চার ওজন না বাড়ার পেছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে 5টি কারণ আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই 5টি কারণ যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি স্টেপ নিতে পারবেন এবং আপনার বাচ্চার ওজনটা কিন্তু সুন্দরভাবে কিন্তু হেলদি ওয়েতে কিন্তু বাড়বে। তো আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য এবং আমাদের সবার জন্য। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে, বরাবরের মতোই আমি বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আমি আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বাচ্চাদের ওজন না বাড়ার পেছনে যে 5টি কারণের কথা বলবো তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে বাচ্চাদের ঠান্ডা লাগা সমস্যা। দেখুন, বাচ্চাদের যখন এই যে সর্দি কাশি ঠান্ডা লাগে তখন দেখা যায় যে বাচ্চাদের কিন্তু রুচি থাকে না, কোনো কিছু কিন্তু খেতে ভালো লাগে না। এমনিতেই তাদের নাকটা বন্ধ থাকে, গলা ব্যথা থাকে, একটু ফিভারিশ একটু সিমটম থাকে এবং বাচ্চাদের কিন্তু দেখা যায় গা ম্যাচ ম্যাচ করে। সত্যি কথা বলতে তখন কিন্তু আমাদের বড়দেরও কিন্তু খেতে ইচ্ছা করে না ওই টাইমটাতে যখন ঠান্ডা সর্দি কাশি সমস্যাটা থাকে। তো বাচ্চাদের যখন এই যে ঠান্ডা লাগার মতো সমস্যা থাকে তখন দেখা যায় বাচ্চাদের মুখে রুচি থাকে না এবং বাচ্চারা কিন্তু ঠিক মতো খায় না, খেতে চায় না, যার কারণে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের যে যথেষ্ট পরিমাণ সলিডটা ইনটেক করা দরকার সেটা কিন্তু ইনটেক করা হয় না, সেটা কিন্তু খাওয়া হয় না এবং দেখা যায় ওই টাইমটাতে কিন্তু বাচ্চাদের ওজনটা কমের দিকে থাকে, কমে যায়। তো এটা হলো একটা বেসিক কারণ যার কারণে কিন্তু বাচ্চা খেতে চায় না এবং এই কারণটার কারণে কিন্তু দেখা যায় বাচ্চার কিন্তু ওয়েট লস হয়। দ্বিতীয় যে কারণটির কথা বলবো তা হচ্ছে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, মানে কনস্টিপেশন, মানে বাচ্চাদের কষা পায়খানা। যে বাচ্চাদের যদি ঠিক মতো পায়খানা না হয় বা কষা পায়খানা থাকে বা এই যে কোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটা সেটা যদি থাকে তাহলে দেখা যায় বাচ্চারা কিন্তু ঠিক মতো খেতে চায় না। তখনই কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু খাবারটা ঠিক মতো ইনটেক করে না এবং বাচ্চাদের এই যে কষা পায়খানা বা পায়খানাটা ঠিক মতো হয় না সেই কারণে কিন্তু দেখা যায় বাচ্চাদের পেটেও কিন্তু বেশ একটা ডিসকমফোর্ট সবসময় থাকে, যার কারণে কিন্তু দেখা যায় বাচ্চারা কিন্তু খেতে চায় না। তো এই যে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা এটাও কিন্তু একটি সমস্যা বাচ্চাদের ওয়েট লস হওয়ার ক্ষেত্রে, কেননা ওই টাইমটাতে দেখা যায় বাচ্চারা কিন্তু বেশ একটা ডিসকমফোর্ট ফিল করে পেটের মধ্যে এবং যার কারণে কিন্তু বাচ্চারা খেতে চায় না, খাওয়ার প্রতি কিন্তু কোনো একটা আগ্রহ দেখায় না এবং এটাও কিন্তু একটি কারণ বাচ্চাদের ওয়েট লস হওয়ার। তো এই জন্য আমরা কি করতে পারি, বাচ্চাদের যে ফুড চার্টটা রয়েছে বা যে খাদ্য তালিকাটা রয়েছে বা বাচ্চাদের যে খাবারের মেনুটা রয়েছে সেইটার মধ্যে আমরা বেশি করে শাকসবজি, সিজনাল ফলমূল বা পানি, এই যে এই পরিমাণগুলো ফাইবার জাতীয় যে খাবারগুলো সেগুলো বেশি করে রাখবো যেন বাচ্চারা ঠিক মতো শাকসবজি এবং ফাইবার জাতীয় খাবারগুলো যেন বেশি পরিমাণে পায় এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাটা যেন না হয় এবং সেটা যেন সলভ হয়ে যায়। 3 নম্বর যে কারণটির কথা বলবো, যে কারণটির কারণে বাচ্চাদের ওজনটা ঠিকমতো বাড়ে না বা ওজনটা কমে যায় তা হচ্ছে বাচ্চাদের এই যে খাবারের আগেই যদি বেশি পরিমাণে লিকুইড জাতীয় খাবার বেশি পান করানো হয়, ধরেন পানিটাই বেশি খাওয়ানো হয় বা খাবারের মাঝখানে মাঝখানে যদি বেশি পানি খাওয়ানো হয় বা যেসব বাচ্চারা সলিডটা মাত্র স্টার্ট করলো তাদেরকে সলিড খাবারে খাওয়ানোর আগেই যদি মায়ের বুকে দুধ দেওয়া হয় বা যারা ফর্মুলা খায় ফর্মুলা দেওয়া হয়, তো খাবারের মধ্যে যদি কোনো গ্যাপ না থাকে এবং অনেক বেশি পরিমাণে যদি লিকুইড পানি বা দুধ সেগুলো যদি বেশি পরিমাণে ইনটেক করানো হয় বা খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের পেটটা কিন্তু ভরা থাকে, ফুল থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখা যায় যথেষ্ট পরিমাণ কিন্তু সলিড খাবারটা খেতে পারে না এবং যার কারণে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের ওজনটা কিন্তু বাড়ে না, ওজনটা কিন্তু কমের দিকে থাকে। তো এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ। অবশ্যই এর জন্য আপনি কি করবেন, বাচ্চাদের খাওয়ানোর কমপক্ষে আধা ঘন্টা বা 40 মিনিট আগে থেকে কোনো কিছু খাওয়াবেন না, কোনো পানি খাওয়াবেন না বা কোনো দুধ খাওয়াবেন না বা অন্য কোনো খাবার দেবেন না। যখন আপনি সলিডটা খাওয়াবেন তার 30 to 40 মিনিটস আগে থেকে বাচ্চাকে কিছু খাওয়াবেন না, এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয়, যখন বাচ্চাকে মেইন খাবারটা খাওয়াবেন তার মাঝখানে মাঝখানে অনেক বেশি পানি খাওয়াবেন না। তো আমাদের অনেকেরই কিন্তু ভুল ধারণা রয়েছে যে খাবারের মাঝখানে মাঝখানে যদি পানি খাওয়ানো হয় তাহলে দেখা যায় বাচ্চাদের গলাটা ক্লিয়ার থাকে এবং দেখা যায় বাচ্চারা সহজেই পেটের মধ্যে খাবারটা পাস করতে পারে। এটা কিন্তু সত্যি, পানি খাওয়ানো যাবে, জাস্ট 1 সিপ মানে 1 চুমুক খাবে, কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু খাবারের মাঝখানে পানি খাওয়ানো যাবে না বা খাওয়া যাবে না। যদি অনেক বেশি পরিমাণে পানি খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বাচ্চারা মেইন যে খাবারটা সলিড খাবারটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে খেতে পারে না। তো এই দিকটায় অবশ্যই খেয়াল রাখবেন।
4 নম্বর যে কারণটি কথা বলবো তা হচ্ছে দীর্ঘক্ষণ পর্যন্ত বাচ্চাকে না খাইয়ে রাখানো। যদি দেখা যায় যে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাকে খাওয়ানো হচ্ছে না, মানে একটা খাবার থেকে পরবর্তী খাবার পর্যন্ত যে গ্যাপটা থাকে নর্মালি 3 ঘন্টার মতো বা অনেকেই 4 ঘন্টা গ্যাপ দিয়ে থাকেন বাচ্চার বয়স অনুযায়ী, তো যদি দেখা যায় ওই যে গ্যাপটা, সেই গ্যাপটা যদি আরো ডাবল থাকে বা অনেক বেশি লম্বা একটা গ্যাপ থাকে, বিরতি থাকে, এবং বাচ্চাদের কখন খাওয়াতে হবে সেই নিয়ে কিন্তু কোনো আইডিয়াই নেই গার্ডিয়ানদের, এবং এই গ্যাপটা যদি লম্বা সময় থাকে এবং এইভাবেই যদি কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে দেখা যায় বাচ্চারা কিন্তু ক্ষুধা থাকা সত্ত্বেও কিন্তু টাইমলি খেতে পারে না, যার কারণে কিন্তু বাচ্চাদের পেটের মধ্যে কিন্তু গ্যাস জমে যায়। যদি এক খাবার থেকে পরবর্তী খাবারে একটা দীর্ঘ বিরতি থাকে, তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার পেটের মধ্যে গ্যাস জমে থাকে, গ্যাস ফর্ম হয়, এবং পেটের মধ্যে গ্যাস হয়ে বাতাসে কিন্তু পেটটা ফুলে থাকে, ফাঁপা থাকে, যার কারণে কিন্তু বাচ্চারা খেতে অতটা আগ্রহী বোধ করে না, এবং বাচ্চারা কিন্তু অতটা খেতেও পারে না। গ্যাসের কারণে কিন্তু বাচ্চারা বেশি খেতে পারে না, এবং দেখা যায় যদি জোর করেও খাওয়ানো হয় তাহলে সেটা থেকে কিন্তু দেখা যায় বাচ্চাদের ইনডাইজেশন হয়, মানে বদহজম হয়, অনেক সময় বমি হয়ে যায়, এবং খাবারের প্রতি কিন্তু বাচ্চাদের বেশ একটা অনীহা জন্ম নেয়। এটা কিন্তু করা যাবে না, কখনোই কিন্তু লম্বা কোনো গ্যাপ দেওয়া যাবে না। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা সিনসিয়ার থাকতে হবে যে একটা খাবার থেকে পরবর্তী খাবারের মধ্যে যে গ্যাপটা সেটা যেন ঠিক থাকে। যেমন 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনি খাওয়াবেন বাচ্চার বয়স অনুযায়ী। এই যে 3 থেকে 4 ঘন্টা বললাম, এই টাইমটা কিন্তু ভ্যারি করবে, মানে এক এক বাচ্চার ক্ষেত্রে কিন্তু এক এক রকম। এটা কিন্তু বয়স অনুযায়ী টাইমটা কিন্তু এদিক সেদিক হবে। যেমন খুব ছোট বাচ্চা বা 1 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা পরে আপনি দিতে পারেন। একটু বড় বাচ্চাদের আর একটু বেশি সময় গ্যাপ দিবেন। তবে একটা খাবার থেকে আরেকটা খাবারের যে গ্যাপটা হবে সেটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা। তবে বয়স অনুযায়ী টাইমটা কিন্তু ভ্যারি করবে, এদিক সেদিক হবে, ঠিক আছে? আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে লম্বা কোনো বিরতি দিবেন না, যে ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা খেললো তারপরে আপনি খাওয়ালেন, এটা যেন না হয়। তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের খাবারের প্রতি কিন্তু একটা অনীহা তৈরি হয়। কেন বাচ্চাদের অনীহা হয় খাবারের প্রতি? কেননা ঘুম থেকে ওঠার পরে কিন্তু দেখা যায় বাচ্চাদের একটু ক্ষুধা ক্ষুধা কিন্তু একটা ফিল হয়। তো যদি ঘুম থেকে ওঠার 30 মিনিটস পরে আপনি খাবারটা দিয়ে দেন বাচ্চাকে, তাহলে কিন্তু বাচ্চা ঠিক মতো খেয়ে নেবে। আর যদি সেই গ্যাপটা যদি অনেক বেশি হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, তাহলে দেখা যাবে 30 to 40 মিনিটস পরে কিন্তু বাচ্চা আপনার কাছে অন্য কোনো খাবারে বায়না করবে, যেমন বিস্কিট বা কোনো স্ন্যাক্স, ঠিক আছে? তো ওই মুহূর্তে যদি আপনি মেইন খাবারটা বাদ দিয়ে, মেইন মিলটা বাদ দিয়ে বা স্কিপ করে বাচ্চার ডিমান্ড করা যে আদার্স স্ন্যাক্স জাতীয় যে খাবারগুলো সেগুলো যদি বাচ্চাকে দেন, তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চাদের কিন্তু ক্ষুধা নষ্ট হয়ে যাবে, এবং মেইন খাবারটা কিন্তু বাচ্চা যথেষ্ট পরিমাণে খেতে পারবে না। কাজে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে বাচ্চা ঘুম থেকে ওঠার 30 মিনিটস পরে আপনি বাচ্চাকে সলিড খাবারটা দিয়ে দিবেন। তো লাস্ট বাট নট লিস্ট, এখন যে ইনফরমেশনটি দেবো তা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং আমরা অনেকেই কিন্তু এই বিষয়টাই সিনসিয়ার থাকি না এবং কনসার্ন না। তো সেটা কি? একটি সমীক্ষায় দেখা গেছে যে যদি বাচ্চাদেরকে খাওয়ানোর পরপরই গোসল করে দেওয়া হয়, তাহলে দেখা যায় সেই খাবারটা ডাইজেস্ট হতে একটু বেশি সময় নেয়, এবং যে বেশি সময়টা নিচ্ছে এটার মাঝখানে কিন্তু বাচ্চাদের বেশ একটা ডিসকমফোর্ট ফিল হয়। যেহেতু খাবারটা ডাইজেস্ট হতে একটু বেশি সময় লাগছে, বাচ্চারা একটু ফুল ফিল করে, এবং দেখা যায় এই কারণে কিন্তু বাচ্চারা পরবর্তী মিলটাও কিন্তু খেতে চায় না ঠিক মতো। তার ফলে এই যে বাচ্চারা পরবর্তী মিলটাও ঠিক মতো খাচ্ছে না, এবং যে খাবারটা বাচ্চা খেলো সেটাও হজম হচ্ছে না ঠিক মতো, বাচ্চা হয়তো মাঝখানে বমি করে দিচ্ছে, এবং বাচ্চার একটা ফুল ফিল হচ্ছে, এবং বাচ্চার পরবর্তী খাবারের প্রতিও অনীহা সৃষ্টি হচ্ছে, এবং এই সবগুলো কারণই দেখা যায় বাচ্চাদের ওজন কমে যাওয়ার সাথে সম্পৃক্ত। সেই জন্য আপনারা সবসময় করবেন কি, বাচ্চাদেরকে খাইয়ে গোসল করাবেন না, গোসল করিয়ে দেন বাচ্চাদেরকে খাওয়াবেন। তো এই ভুলটা কারা কারা করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যে বাচ্চাদেরকে খাইয়ে তারপরে গোসল করান নাকি গোসল করিয়ে তারপরে খাওয়ান। তো এই ইনফরমেশনটি আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি এই ইনফরমেশনটি ভীষণ নতুন আপনাদের কাছে, এবং এই ইনফরমেশনটি পেয়ে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি, এখনই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং আবারও বলছি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, জেসমিনস বেবি ক্যাটার ইউটিউব চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।